অনেকটা খোঁজাখুঁজির পর কলকাতায় একটি চাকরি হয়ে গেল। বন্ধুরা, শুনছেন ভূতের রাতের কেচ্ছা। ভূতের রাতের কেচ্ছায় আজ আপনাদের জন্য রয়েছে একটি গল্প। গল্পটি লিখেছেন আপনাদের বন্ধু খান সাহেব। তো আর দেরি নয়, চলুন চলে যাই মূল গল্পে। গল্পের সকল চরিত্রে আমজাদ খান নিজেই। এই যুগে চাকরি পাওয়া তো একেবারে আকাশের চাঁদ পাওয়া। অনেক কষ্টপিষ্ট করে চাকরি পেয়েছি, আর দেরি করলাম না, হুটহাট করে চলে গেলাম কলকাতায়। কলকাতায় বেশি একটা আশা পড়ে না, বিভিন্ন কাজে আমাদের জেলা শহরেই যাওয়া পড়ে। কলকাতায় আশা পড়ে না বিধায় কলকাতাটা খুব একটা ভালোভাবে দেখা হয়নি। এসছি যখন ভালোভাবে ঘুরে একটু দেখেই নেই এই ভেবে মেস থেকে বেরিয়ে এদিক সেদিক একটু ঘোরাফেরা করতে লাগলাম। এখন সন্ধ্যা 7টা বাজে। 7টায় কলকাতায় কোনো রাতই না, 7টা যেন বিকেল বেলা। পার্ক স্ট্রিটে দাঁড়িয়ে এক কাপ চা খাচ্ছিলাম, অমনি মনে হলো কে যেন পিছন থেকে সুশান্ত বলে ডাক দিল। এদিক সেদিক বার কয়েক চেয়েও দেখছিলাম, কাউকে চোখে পড়লো না। চা শেষ করে চায়ের কাপটা দোকানের কাছে পয়সা চুকিয়ে যেই হাঁটছি, কাঁধে একটি হাত পড়ল। আমি দাঁড়িয়ে পড়লাম। মাথা ঘুরে তাকাতেই দেখলাম আমার বন্ধু জগা। আসলে ওর নাম জগা নয়, ওর নাম জগদীশ চ্যাটার্জি। ওই আমাদের পাড়ার চ্যাটার্জি বাড়ির ছেলে। আমার দিকে তাকিয়ে বলল, কিরে, 5-6 বছর না যেতেই বন্ধুকে একেবারে ভুলে গেলি? আমি বললাম, ভুলে তো যাইনি, তবে দেখা সাক্ষাৎ হয় না, কারণ তুই থাকিস শহরে, আমি থাকতাম গ্রামে, কিভাবে দেখা হবে? তা আছিস কেমন? কাজকর্ম কেমন চলছে? শুনেছি বিয়েটা করেছিস এখানটাতেই। হাঁটতে হাঁটতে অনেক কথা হলো তার সাথে। কিভাবে চাকরি পেল, কিভাবে বিয়ে করলো, অনেক কিছু কথার মধ্যে আমি যেন নিজেকে কিছুক্ষণের জন্য হারিয়েই ফেলেছিলাম। হাঁটতে লাগলাম তার সঙ্গে সঙ্গেই। বড় একটি হাইওয়ে রোড পার হয়ে একটি গলির মাথায় এসে দাঁড়ালাম। আমি বললাম, তোর হয়তো এই গলিতেই বাড়ি, যাক তুই বাসায় যা, আমি মেসে ফিরে যাই, আবার দেখা হবে। এই বলে ফোন নাম্বারটাও বিনিময় হলো। জগা পট করে আমার হাতটা ধরে ফেললো, বলল, না সেটি হবে না। আমার সঙ্গে যখন কলকাতায় তোর দেখা হয়েই গেছে, তো আমার বাসায় যেতে হবে। রাতে একসঙ্গে দু বন্ধু খাবো, খেয়ে বরং তুই তোর বাসায় চলে যাস। মিনিট 2 হাঁটার পর জগা আমাকে পকেট থেকে বের করে একটি প্যাকেট দিল, বলল, এটি পকেটে রাখ, এটির বিষয় পরে বলছি, আগে তো বাসায় চল। তারপর জগার কথা অনুযায়ী আমি প্যাকেটটা খুলে দেখলাম না, রেখে দিলাম আমার প্যান্টের পকেটে। বেশিক্ষণ হাঁটতে হয়নি, 5-7 মিনিট হাঁটার পর একটি দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল। আমি 2-3 সেকেন্ড দাঁড়িয়ে থাকতেই ভিতর থেকে শব্দ এলো, কিরে কই, ভিতরে আয়। আমি ভাবলাম ওর হয়তো ছোট বাচ্চা আছে, হাতে কিছু নিয়ে আসিনি, একটু লজ্জা বোধ করছিলাম। অন্তত কিছু একটা নিয়ে আসা দরকার ছিল বাচ্চাদের জন্য। তথাপি আমি ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পর আমি কাউকে দেখলাম না। ভাবলাম বন্ধু হয়তো আমাকে ডাক দিয়ে ভিতরে ঢুকে গেছে। আমি আঙিনা পেরিয়ে সামনে দরজাটি টোকা দিলাম। তা বলতে পারেন 2-3 বার দিয়েছি। এখন পথ
আমাদের মেসের দরজা বন্ধ করে দেয়। নতুন এসেছি, এই জন্য কিছু বলতেও পারবো না, কোনো অজুহাত দেখানোরও কোনো সুযোগ নেই। এবার মহিলাটি অর্থাৎ জগার স্ত্রী চোখে জল টল টল করছে, ডান হাতটি তুলে দেয়ালের একটি ছবির দিকে দেখালেন, যা দেখে আমি নিজেও হতভম্ব হয়ে গেলাম। জগার ছবি, বকুলের মালা দেওয়া, শুকিয়ে গেছে অবশ্য, চন্দন সিঁদুরের ফোঁটাও দেওয়া ছিল। আমার বুকে একটি চাপ অনুভব করলাম। বললাম, কি করে সম্ভব, কি করে সম্ভব এটা? আপনার বন্ধু কোম্পানির কাজে দুবাই থেকে ক্যামেরুন যাচ্ছিল, জানেন তো? উনি শিপে চাকরি করত, আমার সাথে ফোনে মাঝে মাঝে কথাও হতো। আগামী সপ্তাহে বাড়ি চলে আসবে, এমনটাই বলেছিল। আমি একটু বায়না ধরেছিলাম, আসার সময় যেন আমার জন্য কানের বাউটি বালি নিয়ে আসে, ওখানকার স্বর্ণ নাকি অনেক ভালো। বাড়ি আর ফেরা হলো না। দিন 10 পর কোম্পানির লোক এসে চিঠি দিয়ে যায়, আর কিছু টাকাও নগদ দিয়ে যায়। চিঠি পড়ে যা বুঝলাম, জাহাজ ডুবিতে ক্যাপ্টেন সহ সবাই মারা যায়। সেই থেকে এই অবধি আছি, তো বেশ আছি। এই বাড়িটা আমার বাবার পৈতৃক সূত্রে পাওয়া। একটা ছেলেটা স্কুলে পড়ে, 2 দিন যাবত নানুর বাসায় বেড়াতে গেছে। থাকুন, 2-1 দিন আমাদের এখানেও বেড়ান, সমস্যা নেই। এটা হয়তো বলেছিল বলার জন্য বলা। ভদ্র মহিলার মনটা খুব একটা ভালো ছিল না। যতক্ষণ বসেছিলাম চোখে পানি টলটল করছিল। উঠে দাঁড়ালাম, প্যান্টের পকেট থেকে একটি প্যাকেট বের করলাম, যেটা আমাকে জগদীশ দিয়েছিল। সেই থেকে এই অবধি আছি, তো বেশ আছি। এই বাড়িটা আমার বাবার পৈতৃক সূত্রে পাওয়া। একটা ছেলেটা স্কুলে পড়ে, 2 দিন যাবত নানুর বাসায় বেড়াতে গেছে। থাকুন, 2-1 দিন আমাদের এখানেও বেড়ান, সমস্যা নেই। এটা হয়তো বলেছিল বলার জন্য বলা। ভদ্র মহিলার মনটা খুব একটা ভালো ছিল না। যতক্ষণ বসেছিলাম চোখে পানি টলটল করছিল। উঠে দাঁড়ালাম, প্যান্টের পকেট থেকে একটি প্যাকেট বের করলাম, যেটা আমাকে জগদীশ দিয়েছিল। আমি প্যাকেটটি খুলিনি, প্যাকেটটি তার স্ত্রীর হাতে দিয়ে দিয়েছি। উনি দাঁড়িয়ে থেকে আমার সামনে প্যাকেটটি খুললেন। প্যাকেটে পাওয়া গেল একটি স্বর্ণের কানের বাউটি বালি। তার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। তবে বিষয়টা আমি নিতে পারছিলাম না। ভেবেছি অনেক দিন, অনেক রাত, কিভাবে সম্ভব।
তো এই ছিল আমাদের আজকের গল্প। শেষ করছি এবং বিদায় দিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাপি নিউ ইয়ার 2026 সাল আমাদের ভালো কাটুক। সুস্থ থাকেন, সুন্দর থাকেন। টাটা।